প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব হাজিজ। কেমন আছেন? জি, ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ, 628 থানার কার্যক্রম শুরু। দৈনিক সমকাল, জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ, সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামাতসহ বিভিন্ন দলের বৈঠক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। দল পুনর্গঠন করুন, প্রতি বিপ্লবের চেষ্টা সফল হবে না, আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক যুগান্তর, সময় পাবে অন্তর্বর্তী সরকার, কঠিন সংকটে বস্ত্র খাত সহায়তা নিয়ে ৯/৬। খবরের কাগজের শিরোনাম, রাজনৈতিক আমলা, সেনাপ্রধান সুশীল সমাজের সঙ্গে বৈঠক, উপদেষ্টা দিনভর আলোচনা। প্রধান উপদেষ্টার, কোনো দেশের আদেশ মান্য করছি না পররাষ্ট্র উপদেষ্টা, আমার ফেরাটা হবে আরেক রেভলিউশন, সাক্ষাৎকারে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দৈনিক ইত্তেফাক, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো, অন্যায়, চাপ ও ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয় বিচার কাজ করুন প্রধান বিচারপতি। প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। মানব জমিন, সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ, ঢামেকের মর্গে এখনও 19 লাশ। জায়দিন, খসড়াতেই 18 বছর আটকে আছে পুলিশ সংস্কার আইন, অগ্রাধিকার দিয়ে কাজ করুন সচিবদের প্রতি ডক্টর ইউনূস। দেশ রূপান্তর, 6 মাসের মধ্যে পুলিশের সংস্কার, নির্বাচনের জন্য যৌক্তিক সময়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। কালবেলা শিরোনাম, মালিকানা দ্বন্দ্বে অস্থির ব্যাংক খাত, নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি। ইনকিলাব, হাসিনাকে ঢাকায় হস্তান্তরের দাবি, দখলবাজদের কঠোর হাতে দমন করতে হবে, উপদেষ্টাদের অতি কথন কাম্য নয়। দৈনিক জনকণ্ঠ, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে রাজি, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এছাড়া ডেইলি স্টার, ডেইলি অবজারভার, সব কিছু মিলিয়ে যে শিরোনাম পত্রপত্রিকায় আছে প্রায় একই রকমের। সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি ও জামায়াত এবং জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ। সব দলের সরকারের কথা বলা প্রয়োজন, সব দলের সাথেই, কিন্তু হত্যাকারীদের সঙ্গে নয়, ফখরুল সাহেব বলেছেন। এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা জাতি গ্রহণ করেনি, এটাই বৈধতা, জামায়াত আমির বলেছেন। সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে এখন তো আমরা একটা সত্যিকার অর্থেই পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ঠিক তাৎক্ষণিক বিশ্লেষণ করাটা একটু কঠিন। তারপরেও আমরা খুব ইতিবাচক দৃষ্টিতে আমরা দেখতে চাই যে এই ধরনের একটি গণ অভ্যুত্থান আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারলাম, এবং আমরা আসলে অত্যন্ত মানে স্বপ্ন বিভোর অবস্থায় আছি পুরো জাতি, যে আমরা হয়তো একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসব, যেখানে এককেন্দ্রিক যে ক্ষমতার যে একটা বাতাবরণ আমরা দেখে আসছিলাম আসলে স্বাধীনতার পর থেকে যে 50 বছর আমরা কি সত্যিকার অর্থে কোনো সরকার পেয়েছি নাকি? সেই একক কর্তৃত্ব এবং প্রত্যেকেই একটা সময়ের পরে জনরোষের একজন যায় একজন আসে, একই অবস্থা। এবং গত 15.5 বছর ধরে যেটা হয়েছে, যে কর্তৃত্ববাদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এখানে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, যে উন্নয়নের গল্পটা আসলে হরিণী গল্প। যে এখানে যে সকালে আপনার একটা লেখা আছে এবং সেই লেখায় এই শব্দটি আমি পেয়েছিলাম, যে হরিণী গল্প। হ্যাঁ, হরিণী গল্প, যে আপনি যেই গল্পটা আসলে আমরা সেই গল্পের পিছু ধাওয়া করি, তার নাগাল পাই না। যেই উন্নয়নের গল্পগুলো বলা হয়েছে, তাহলে আমাদের এত দারিদ্র্য কেন, এত ক্লুব্ধ জনগণ কেন, আমাদের দৈনিক যে চাহিদা সেগুলোকে আমাদের পুরো মানুষের রাস্তায় নামলো কেন? হ্যাঁ, এত মানুষেরা তাদের
তাদের যে আত্মার ক্রন্দন সেটা সরকার কখনো শুনতে চায় নাই। তো এখন যেই পরিস্থিতিটা হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচন অবশ্যই প্রয়োজন, গণতন্ত্রের দিকে যাত্রাও প্রয়োজন। এটা গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে না। এবং সেই কথাই আমরা এতদিন বলে এসেছি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, প্রত্যেকের অংশগ্রহণের নির্বাচন, এবং 5 বছর পর পর যাতে প্রত্যেক প্রার্থী ভোটারের সামনে এসে ভোট প্রার্থনা করেন এবং তার সাফল্য ব্যর্থতার জন্য ভোট দিতে পারেন। আর আমি ভোট করে ফেললাম, আমরা ভোট করলাম, রাতের বেলা ভোট করলাম, জোর করে ভোট করলাম, যে কাজগুলো গত 3 বার হয়েছে, এই বিষয়গুলো যাতে আর পুনরাবৃত্তি না হয়, এর জন্য একটা সংস্কারের প্রয়োজন। এই নির্বাচন পদ্ধতি সংস্কার, সাথে সাথে আরেকটা বিষয়, শাসন ব্যবস্থায় যে সংস্কারটা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে সকল ক্ষমতা একক ব্যক্তির কাছে থাকলে সকলেই ক্রীড়নক হিসেবে পরিণত হয়। এটাকে ডিসেন্ট্রালাইজড করে রাষ্ট্রপতির কাছে কিছু এবং প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা, তাকে কোনো কথা বলা যাবে না, তিনি সকল প্রশ্নের ঊর্ধ্বে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এইবার যে বিষয়গুলো হচ্ছে, এখন মাত্র দায়িত্বে এসেছেন ডক্টর ইউনূস, আমাদের জীবিত বাঙালিদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান, সবচেয়ে অভিজ্ঞ, এবং তাকে অনেক কিছু পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। জীবনের এই পর্যায়ে আর যে কটা দিন আছেন, নিশ্চয়ই তিনি তার সর্বোচ্চ দেবেন, এটা আমাদের জাতিরই প্রত্যাশা। এবং তার কাছ থেকে যদি আমরা কিছুটাও পাই, এবং উনি যদি এই সংস্কারটুকু করবার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যেতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যেতে পারি। এটা কিন্তু আমরা এই যে মাত্র 3 দিন বা সরকারের মেয়াদ, আমরা এর মধ্যেই কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি। একদম সবকিছু মিলিয়ে জনসাধারণের মধ্যে একটা আশার আলো, সবকিছু মিলিয়ে আমরা সুবর্ণ একটা সময়ের মধ্যে যাব, সেটার আশার আলো। কিন্তু আমি একটু বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আলোচনা করতে চাই, যেটা যে এখনো একেবারে শুরু হলো সরকারের, তো সেই সময় আজকে যে শিরোনাম আমাকে পড়তে হলো, একজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি তিনি কোনো বিশেষ করে পতিত সরকারকে ক্ষমতায় আনবার চেষ্টা করেন, তাহলে গণভবনের মতো তার পরিণতি হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। কিন্তু আমি আবারও বলি, আমি বিনীতভাবে প্রশ্নটা করতে চাই, যেটা হলো এখনই কি এই পদত্যাগ শব্দটা কি আমাদের কানের মধ্যে আসা উচিত ছিল? মানে কি মনে হয় আপনার কাছে? এটা ঠিক আছে, এটা আসলে হয়েছে কি, যে ধরেন গণ অভ্যুত্থান তো এটা খুব অনেক বড় ব্যাপার, মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, রাগ, যন্ত্রণা, যেই জেনারেশনটিকে, যে প্রজন্মটিকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আমরা তাদেরকে রাজাকারের নাতি বলে অবহিত করেছি, এবং আমরা ভেবেছি ওরা কি লেখাপড়া জানে, ওরা তো একটা ভিডিও এবং অডিও নিয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। তারা যে ভেতরে ভেতরে গড়ে উঠেছে, এবং এটাই মানুষের ধর্ম, তারুণ্যের ধর্ম, এই যে আপনি তাকে আটকাতে পারবেন না। তো এই অবারিত তারুণ্য যখন এত আলো বাতাস নিয়ে রাস্তায় নেমে এসে, দেখবেন আপনার গাড়ি বারবার থামাচ্ছে রাস্তায়, এবং এটা আমার এক ধরনের ভালোই লাগে যে ওরা এসছে, কয়েকদিন থাকবে। তো এই অবরুদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, আমাদের উপদেষ্টাদের অবশ্যই মনে রাখা দরকার যে এটা তো আসলে এত কথা বলবার সময় নয়। যেমন শিরোনামটা আমি বললাম যে একটি পত্রিকার, যে উপদেষ্টাদের অতি কথন থামাতে হবে। এটা নিশ্চয়ই ওনারা প্রত্যেকেই অভিজ্ঞ, ওনারা এই কথাগুলো বলে এসেছেন। যেই আমরা অতি কথনের সময় ছিলাম, প্রচুর কথা, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় সংবাদ সমাবেশ, সেই কথাগুলো যদি আমরা আবার বলি, তো সেটার প্রয়োজন নাই। আর একটা বিষয় হচ্ছে, হত্যা তো হত্যাই, 500 মানুষ কম পক্ষে মারা গেছেন। সেই মারা যাওয়ার বলা যায় এর চেয়ে আরো বেশি, হ্যাঁ আরো বেশি, কম পক্ষেই যদি বললাম, যাদের একেবারে নাম ঠিকানা সহ পত্রিকায় ছাপা হয়েছে, সেটার দায় কাউকে নিতে হবে না। সেই দায়ের মামলা হলো না, সেই দায়ের কোনো, যার গেছে সে তো যাচ্ছে, দেশের গেছে, শোক বিহল বাংলাদেশ। সেইখানে আপনি দাঁড়িয়ে আবার আপনি এখনই দল গোছানোর কথা বলবেন। আবার একটি দল, বিএনপি, 5 তারিখে গণঅভ্যুত্থান হলো, রক্তের গঙ্গা বয়ে গেল, তাদের পাশে না গিয়ে তারা 7 তারিখেই পল্টনে কিন্তু সমাবেশটি করলেন, এবং এক ধরনের বিজয় সমাবেশ। আন্দোলন বিএনপি করেনি, জামাত করেনি, আন্দোলন
তরুণেরা করেছে, তাদের পাশে থাকবার দরকার ছিল। এই যে ক্ষমতার যে রাজনীতিটা, এই জায়গায় আমাদের সতর্ক আমি হতে জাস্ট একটু হবে। বড় জন্য আন্দোলন বিএনপি করেনি, জামাত করেনি, কিন্তু জামায়াত যে আজকে জামায়াতের আমির যে বক্তব্যটি ছাপা হয়েছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করা জাতি গ্রহণ করেনি, এটাই বড় বৈধতা। এই যে আপনার জানালা খুলে দিবেন, সেখানে অনেক কিছুই আসবে, এটাও আসছে, অনেক কিছুই আসবে নিশ্চয়ই। জামাতের আজকে যদি বিএনপি বলছে, আমি দেখলাম কাগজে যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে গণহত্যার দায়ে যে জামাতকে কি করতে হবে? আপনি পাশে জামাতকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ, আপনি সুইকে বলছেন চালনি তোর পেছনে, নাকি চালনি বলছে সুই তোর পেছনে ফুটো? আপনি আওয়ামী লীগকে বলবেন গণহত্যার দল, জামাতকে কি বলবেন? কাজেই এই বিষয়গুলো আমাদের যুক্তিনিষ্ঠ কথাবার্তা বলতে হবে। জামাতের বিষয়ে ফয়সালা আওয়ামী লীগ যেভাবে করতে চেয়েছিল সেটা ঠিক হয়নি। যখন আপনি এভাবে হত্যা চালাচ্ছেন, তখন তড়িঘড়ি করে জামাতের নিষিদ্ধ করবাটার প্রয়োজন ছিল না, তখন আমরা সেটা কিন্তু বলেছি, আগে কেন কথা হয়েছে। আগে 13 বছর আপনি ঝুলিয়ে রাখলেন, নির্বাচনের সময় তার সঙ্গে বসেছেন, বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে এইটাও মানুষ তখন খুব ভালোভাবে নেনকে আসলে গ্রাহ্যই করেনি। তখন তো একটা প্রাণের জোয়ার বইছে। কিন্তু জামাত যা করেছে, মুক্তিযুদ্ধের সময়ের তাদের ভূমিকা, অবশ্যই সেটা মানে এটা নিয়ে তো কোনো অনেক বিতর্ক ধন্যবাদ। এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা হবে দেশের প্রয়োজনে এক সময়। সংখ্যালঘু নির্যাতন ভারতের গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বেশ আলোচনা হচ্ছে এই বিষয়টি। হ্যাঁ, এটা অবশ্যই তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। এখন ধরেন ভারত কি করছে না করছে এটা নিয়েও আমরা এখানে উল্টো ভারতের বিদ্বেষী কিছু ভিডিও অডিও ছেড়ে দিলাম, ভারতের এটা করছে, এটারও প্রয়োজন নাই। সবচেয়ে বড় প্রয়োজনটা হচ্ছে কি, ধরেন এখানে আপনার একটা কাপ আছে, এটা ভাঙলো কি ভাঙলো না এটা হচ্ছে ঘটনা। আমাদের এখানে যারা আছেন তাকে সংখ্যালঘু বলাটাও তো এক ধরনের অশ্লীলতা। হ্যাঁ, আমাদেরই মতো মানুষ, আমার ভাই, আমার বোন। আমিও তো সনাতন ধর্মের হতে পারতাম। এটা অ্যাক্সিডেন্টলি যে যেখানে জন্মগ্রহণ করেছেন। এবং আপনি দেখেন 50 দশকে আমাদের এখানে কত শতাংশ হিন্দু ছিল, এখন কত শতাংশ হিন্দু। এটা তো দশকের পর দশক ধরে আমরা তাদেরকে মানে সংখ্যাগরিষ্ঠরা তাদেরকে দখল করেছে, তাদেরকে উচ্ছেদ করেছে, এবং তারা বাপ দাদার ভিটা ছেড়ে উদ্বাস্তু হয়েছে, এবং রাষ্ট্র তাদেরকে কখনোই সমান অধিকারের ভিত্তিতে রাখেনি। এবং আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। গত 15.5 বছরে এই হিন্দু সম্প্রদায়ের জন্য আওয়ামী লীগ কী করেছে? তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে। বিএনপি 2001 সালে নির্বাচনে আসার পরে লঙ্কাকাণ্ড বইয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে। কাজেই প্রত্যেকেই তাদেরকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করেছে, হয় এরা না হয় এরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ থাকবে, এর কারণের শেকড়টা ধরে টান দেন, যে রাজনীতি করা যাবে না। আপনার ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করবে, সবাইকে মানুষ হিসেবে কল্পনা করা। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে একজনের নাম বলতে চাই, তার মৃত্যুবার্ষিকী, গোলাম সরওয়ার। আপনার এবং আমার দুজনের কাজ করবার সৌভাগ্য হয়েছে তার সাথে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। স্বাধীন সাংবাদিকতার বাধা দূর করবার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। হ্যাঁ, এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং এটাই আমাদের প্রাণের দাবি যে আমরা তো আসলে সাংবাদিকতাটাই করতে চাই। এবং এখানে দেখা গেছে নানান দল, গোষ্ঠী, মতের নানান রকম প্রভাব থাকবে, অনেকের অনেক ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে, কিন্তু পেশাদারিত্বের সাথে যদি সাংবাদিকতাটা করা যায়, এবং এই জায়গাটিকে আসলেই কিছু কিছু সংস্কার করা দরকার। যেখানে ধরেন এর আগে যে গত আবারও সেই 15.5 বছরের কথা আসে। আরেকটা ব্যাপার, সবসময় আমরা উদাহরণ দেব আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ ওটা করেছে। বিএনপি কী করেছিল, বা তার আগে জাতীয় পার্টি কী করেছিল? পুরো 80 দশকে টেলিভিশনে তো বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করা যেত না। এখন সামনে কি আসবে, অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, তা কেন? হয়তো যিনি যে অপরাধ করেছেন তাকে অবশ্যই সেই অপরাধের জন্য আপনি আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন, আইন তার বিধি মোতাবেক তাকে যথাবিহিত শাস্তি প্রদান করবেন। কিন্তু তাই বলে অমুক তাকে তুলে দিতে হবে পুরো নাম। ইতিহাস তো বারবার রচনা করা যায় না।
আপনি বঙ্গবন্ধু জাদুঘরকে যেভাবে পোড়ানো হয়েছে, যা কিছু হয়েছে, এইটা তো কোনোভাবেই এবং সমর্থনযোগ্য বিশেষ করে তার নয়। মুরাল, তার মূর্তি যেভাবে ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, এবং এই ভাস্কর্য ভেঙে বিষয়গুলো দেওয়া তো, হয়েছে। এবং এই বিষয়গুলোকে নিয়ে যেহেতু মাত্র কয়েকদিন, আমরা এখনই চাপ দিতে চাই না বা এখনই বলতে চাই না কেন এটা সরকার করছে না কেন। অবশ্যই নিশ্চয়ই ওনারা করবেন, ওনারা প্রত্যেকে শিক্ষিত, মার্জিত, প্রতিবাদী মানুষ, এবং ওনারা এই রাস্তা থেকে ওখানে গেছেন, ওনারা প্রাণের দাবিগুলো জানেন। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন একটা শান্তি ও আনন্দপূর্ণ মাতৃভূমি চায়। আচ্ছা, মাহবুব, এক ব্যক্তিগত না, আমাদের পেশা নিয়ে একটু প্রশ্ন করি। জি। এই মুহূর্তে আমাদেরই কিছু সহকর্মী, তাদের নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বেশ কিছু সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সদস্যদের। এরা থাকবে না, ওরা থাকবে, থাকবে না থাকবে, মানে এই যে পট পরিবর্তন হয়, একজন আসে আর একজন যায়, আরেকজনকে মানাই হয় না, এই সংস্কৃতি কতদিন চলবে? আচ্ছা রেজা ভাই, সাংবাদিক কি করে আওয়ামী লীগ বা বিএনপির হয়? এইটা আমার কাছে খুব বড় একটা, আমরা মনে হয় এইগুলো নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। আমরা দেখছি যে আমরা যখন ছোট ছিলাম, মানে বয়সে তরুণ ছিলাম, তখন দেখা গেছে আমরা কিছু বোঝার আগেই একটা দল হয়ে গেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই কথা বলা প্রয়োজন, যে যা হয়েছে হয়েছে, আর কেন? যেই পরিবর্তন হলো, আমি অমুক, আমি আপনাকে পছন্দ করছি না, আমি একটি নাম দিয়ে দিচ্ছি, বা আপনি এখন ক্ষমতাবান, আপনি আমার নামটা দিয়ে দিচ্ছেন, অমুক অমুককে দেখতেই পারছে না, তমুককে দেখতেই পারছে না। যে যা করেছে সবাই তো জানে। আমি যদি অপ্রয়োজনীয় অযৌক্তিক কথা বলে থাকি, এটাকে আমাকে বলতে হবে উনি অযৌক্তিক কথা বলেছেন? মানুষ সেটা জানে না? সবাই জানে, সবাই বোঝে, এবং সেটাকে আমাকে বলতে হবে না, উনি নিজের কর্মের ফল নিজেই পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই তালিকাগুলো করা বাদ দিই, যে কোনো জায়গায় তালিকা করা বাদ দিই, পেশাদারিত্বের সাথে তালিকা যায় না। আপনি যদি আপনার প্রতিষ্ঠানে সেরকম কিছু হয়ে থাকে, সেটা একটি পট পরিবর্তনের পরে কেন? একই সাথে বোধহয় আরো একটা আলোচনা খুব জরুরি দরকার, যে পেশাদারিত্বের জায়গাটাও খুব জরুরি দরকার, যে আপনি কতটা পার্টিজান হবেন। হ্যাঁ, আরেকটা বড় কথা হচ্ছে, আমরা যখন দরজার ভেতরে ঢুকে যাব একটা পেশার কাজে, তখন তো আওয়ামী লীগ, বিএনপি, বাম, ডান, জামাত কোনো কিছু আমি না, আমি তো কি হচ্ছে নৈর্ব্যক্তিকভাবে লেখ। আপনি যখন ভিউজ লিখছেন, আপনার নামে লিখছেন, তখন সেখানেও আপনার মনে রাখতে হবে আপনি কিন্তু সাংবাদিক হিসেবে কাজটা করছেন। আপনি সত্যকে সত্য বলবেন, এটা খালি বইতে থাকলে তো হবে না। আপনি যখন হাসপাতালে একটি মানুষ যাবে, ডাক্তার যাবে, আপনি তাকে ইনজেকশন দিচ্ছেন, আপনি কি দেখবেন যে কয় পার্সেন্ট আওয়ামী লীগ, আমি পুরোটা দেবো না কম দেবো? আপনি সাংবাদিক, আমি পুরোটা লিখবো না কম লিখবো, তা তো হতে পারে না। আপনাকে অবশ্যই সত্য কথাটা বলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আরেকটি প্রসঙ্গ আলোচনা করতে চাই। ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, এবং বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আমাদের যে গর্ব করবার যে অনুভূতি, সেটা অন্যরকম, একেবারে অন্যরকম। অবশ্যই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের ক্রিকেটাররা, খেলোয়াড়রা রাজনীতিতে ঢুকে যাচ্ছেন, এবং রাজনীতিতে ঢুকে যাওয়ার পরে এই যে পট পরিবর্তন হলো, সাকিব আল হাসানকে নিয়ে যত বিতর্ক তৈরি হলো, এবং বিতর্ক তৈরি হওয়ার পরে শেষ পর্যন্ত পাকিস্তান সফরে সাকিব আল হাসান খেলবেন, কিন্তু তিনি দেশে না এসে সরাসরি বিদেশ থেকে পাকিস্তান চলে যাবেন। বোর্ড থেকে বলা হচ্ছে যে খেলোয়াড়দের ভবিষ্যতে রাজনীতির অংশ না নেওয়ার প্রক্রিয়াটা বন্ধ করা দরকার। রেজা ভাই, এইখানেও কিন্তু একটা দেখার বিষয়, যে এক নায়কতান্ত্রিক সমাজ যখন একদম গেড়ে বসে, তখন দেখবেন যারা একটু সহজেই সাফল্যের চূড়ায় উঠতে চায়, তারা কিন্তু ওই এক নায়কের সিঁড়িতে কাঁধে ভর করে। আপনি শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, প্রত্যেকের ক্ষেত্রেই দেখেন সংসদ সদস্য হবার দরকারটা কি আপনার? আপনি তাহলে কাজটি ছেড়ে ওইটাতে যান। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়েছে, এবং এটা পশ্চিম বাংলা থেকেই অনুকরণ করে আমাদের এখানে আনা হয়েছিল। তো এইটার তো প্রয়োজন নাই। এবং আপনি আপনার কাজটি যখন করবেন, সংস্কৃতি কর্মী বা শিল্পী সাহিত্যিকদের কাছ থেকে কিন্তু একটা সত্য কথার দায় থাকে। আপনি ওখানে মানুষ মারা যাচ্ছে, আর আপনি বসে বসে গান গাইবেন, আপনি বলবেন যে না চেতনা চেতনা। এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের চেতনা করাটাও তো একটা আওয়ামী বয়ান ছিল, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত তারা করেছে। তাই বলে
আমরা এখন এই সময় এসে আবার আরেকটা বয়ান করব যে ও আওয়ামী লীগ বাদ দাও, এটা তো হতে পারে না। সাকিব আল হাসান আমাদের, আমি মনে করি তো অন্তত গত 50 বছরে এরকম ক্রীড়াবিদ আমাদের তৈরি হয়নি, এবং বাংলাদেশের নামটি তিনি যে জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে চেষ্টা করেছেন, তার অসংখ্য সীমাবদ্ধতা সত্ত্বেও, তার ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, তার আচরণগত সীমাবদ্ধতা থাকতে পারে, এটা আমি তো চাইলেই তো একজন সচিন টেন্ডুলকার বা ইমরান খান, একজন সাকিব আল হাসান যা তাই তাকে খেলোয়াড় হিসেবে এই যে অন্তর্ভুক্তি, আমি এটাকে খুবই আনন্দিত চিত্তে সমর্থন করি, কারণ সাকিব আল হাসান বারবার তৈরি হয় না। তাকে আমাদের বাংলাদেশের পতাকা অবশ্যই একই সাথে, তবে তার এই যে রাজনীতির ব্যাপারটা, হ্যাঁ, যে আলোচনাটা এসছে যে আপনি খেলোয়াড় হিসেবে থাকবেন নাকি রাজনীতি করবেন, সেটাও খুব জরুরি। সেটাও আপনি এখন নিয়ম করা হোক যে আপনাকে রিটায়ারমেন্ট, আগে যেহেতু নিয়ম ছিল না, এবং এটা তো খালি সাকিব বা মাশরাফিকে দোষ দিয়ে লাভ নাই, এটা তো সমাজের প্রত্যেকটা সেক্টর, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী সকলেই তো করেছেন। তাহলে যিনি সফল ব্যক্তি তাকে সুযোগ নিলে সুযোগ নেবে না। প্রত্যেকটা কোন পেশায় এটি হয়নি বলেন, ব্যবসা, শিল্পী, সাহিত্য সকলেই করেছেন। ও অপেক্ষাকৃত সাকিবকে বরং আরো অনেক ছাড় দেওয়া যায়, ও তো এখান থেকে এমন কিছু করাপশন করেনি, ও তো খেলার মাঠেই ব্যস্ত ছিল। অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমাদের লড়াকু সৈনিকদের নিয়ে একটু কথা বলতে চাই। তরুণ প্রজন্ম, জেনজি, এই যে ঢাকা শহর সহ সারা দেশকে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে এবং যে কথাগুলো তারা দেওয়ালে লিখছে, আমরা কি অনুভব করতে পারছি তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এইটাই তো আমার খুব ভালো লেগেছে। 4 তারিখে শনিবার, রোববার, সোমবারে তো ঘটনাটি ঘটলো 5 তারিখ, রোববার, শনিবার সন্ধ্যায় যেই বড় জমায়েত সমাবেশ ছিল, আপনার মনে পড়ে শাহবাগ, মিরপুর, উত্তরায়, আমি সেদিন আলোচনা করছিলাম যে এই মিছিলের শেষটা কোথায়, কোথায়, এবং আপনার মনে আছে ধনুধান্যে পুষ্পে ভরা, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবো। কোটি মানুষের কণ্ঠে যখন এই গানটা শুনেছি, এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। এইখানে আর কোনো কিছু থাকতে পারে না, মানে অমুক না তমুক না, পাক স্বাধীনতা, মানুষের যে প্রাণের স্ফূর্তি, তুমি নারী, তুমি এটা পড়তে পারবা না, তুমি এটা করতে পারবা না, তুমি এটা না। আমাদের এই বহু বর্ণের, বহু প্রাণের, মানে এক ধরনের আনন্দিত জীবন যাপন যে আমরা করতে চাই, তারই রঙের প্রকাশে দেয়াল। আমাদের খালি একটু সতর্ক থাকতে হবে যে এই রকম মানে আনন্দিত কলরবের ভেতরে কেউ যেন কোনো সুযোগ নিতে না পারে। হ্যাঁ, আমরা কিন্তু আবহমান বাংলা সংস্কৃতির উত্তরাধিকার বয়ে বেড়াচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং আমাদের প্রজন্মের কথা বললাম, ওরাই তো শক্তি, সেই শক্তি নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।